মাঠ থেকে বিদায় নিতে না পারায় বিসিবি নয় ক্রিকেটারদেরই দায় দেখছেন সুজন। পর্যাপ্ত সুযোগ পেলে দুই সিনিয়রের বিকল্প পাওয়া সম্ভব। খেলোয়াড়দের ব্যক্তিগত আক্রমণ না করার আহ্বান। খেলাটাকে বুঝেন না ঠিক মতন, বা একটা ছেলের মানসিকতা বুঝতে পারেন না, একটা ব্যাক সিচুয়েশনকে অ্যানালাইসিস না করে অনেক কথা কমেন্ট করে ফেলেন। বিপিএল এ রান ফোয়ারা হলেও ডিপিএল এর উইকেট নিয়ে সন্তুষ্ট নন ক্রিকেটাররা। পারিশ্রমিক ইস্যুতে বিসিবিকে আরও গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান। রোববার শুটিং, বক্সিং সহ 6 ফেডারেশনের অ্যাডহক কমিটি দেবে মন্ত্রণালয়ে প্রাধান্য দেওয়া হয়েছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া ব্যক্তিত্ব সংগঠকদের। ক্রিকেটারদের মাঠ থেকে বিদায় নিতে না পারায় বিসিবি নয় বরং ক্রিকেটারদেরই দায় দেখছেন খালেদ মাহমুদ সুজন। অন্তত ভক্তদের কথা বিবেচনায় রেখে মুশফিক রিয়াদদের উচিত ছিল ঘরের মাঠে ক্যারিয়ারের ইতি টানা। পর্যাপ্ত সুযোগ পেলে এই দুই সিনিয়রের বিকল্প খুঁজে পাওয়া যাবে বলেও মনে করেন সুজন। অনুরোধ করেছেন খেলোয়াড়দের ব্যক্তিগত আক্রমণ না করে গঠনমূলক সমালোচনার। 90-এর দশকে জন্ম হলে ক্রিকেটে আপনার অজস্র স্মৃতির কারিগর পঞ্চপাণ্ডব। সময়ের পরিক্রমায় কেউ না বলেই কেউ বা ক্যারিয়ারের ইতি টেনেছেন সোশ্যাল মিডিয়ায়। অথচ পছন্দের ক্রিকেটারকে মাঠে থেকে বিদায় দেবে এতটুকু ইচ্ছে তো প্রতিটা ভক্তেরই থাকে। মুশফিক রিয়াদদের অবসরের ধরন তাই কষ্ট দিয়েছে তাদের শুভাকাঙ্ক্ষীদের। এমন পরিস্থিতির জন্য দায়ী কে? ক্রিকেট বোর্ড নাকি খোদ ক্রিকেটাররা? সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের কাঠগড়ায় আছেন খেলোয়াড়রাই। বোর্ড কিভাবে বুঝবে যে আপনি মেন্টালি কী চিন্তা? আমার মনের কথা তো বোর্ড বলতে পারবে না। তো একটা প্লেয়ার যখন নিজেকে রেডি করবে যে আমার টাইম, আমাকে রিটায়ারমেন্টে যেতে হবে, তখন একটা ভালো, আমি মনে করি সেটা হোম সিরিজে হওয়া উচিত। দেশের মাটি থেকে রিটায়ারমেন্ট করা উচিত। বাংলাদেশের মানুষের সেই ধরেন একটা তো যেমন আমরা সাকিব ইয়ান বলি বা তামিম ইয়ান বলি, অনেক ফলোয়ার্স আছে প্লেয়ারদের, রাইট? তো তাদের ফলোয়ারদেরও রাইট আছে তাদের ওই পছন্দের মানুষটাকে মাঠকে বিদায় দেওয়া। মাহমুদুল্লাহ রিটায়ার করবে এটা শুনতো, হয়তো বা গ্যালারি ভরা থাকতো, সেটাই কিন্তু ওর অনেক বড় পাওয়া হতো, হয়তো বা মানুষের হাততালিতে বিদায় নিত, সেটা কিন্তু অনেক বড় ব্যাপার ছিল। বাট আমি জানি না কেন ওরা মাঠ থেকে রিটায়ার করতে চায় না, সেটা আমি একদমই বলতে পারবো না। সিনিয়রদের অবসরের ধারাবাহিকতায় নতুন একটা যুগে পা রাখল টাইগার ক্রিকেট। মুশফিক রিয়াদদের শূন্যস্থান কারা পূরণ করবেন? সুজন অবশ্য এই নিয়ে মোটেও চিন্তিত নন। নতুনদের মাঝে সম্ভাবনা দেখেন, প্রয়োজন কেবল পর্যাপ্ত সময় দেয়ার। শূন্যস্থানটা খুব সাডেনলি ফিল আপ না হলেও আমি মনে করি যে যথেষ্ট ভালো প্লেয়ার আছে যারা কিনা এই জায়গাটা অবশ্যই নিতে পারবে। অনেক ভালো প্লেয়ার আছে, সুতরাং সুযোগ এখন অনেক ছেলের সামনে খুলবে হয়তো বা জায়গা মতো ব্যাটিং করার। কারণ আপনি যদি পজিশন মতো ব্যাটিং না করতে পারেন, যদি 5-এর প্লেয়ার অনেক সময় 7-8 ব্যাটিং করছে, তো ডিফিকাল্ট হয়। বাট আমার মনে হয় যে এখন একটা সুযোগ আসবে, যেহেতু মুশিয়ান রিয়াদ খেলবে না, হয়তো বা রিয়াদ যেই ম্যাচটা জিতেছে হয়তো বা একটা ছেলে এখন ইয়াং বাজে ফেল করবে, বাট আস্তে আস্তে শিখবেন, একদিন ও ম্যাচ জিতে বাংলাদেশকে, সেটাই আমি বিশ্বাস করি। ক্রিকেটারদের পালা বদলের মতো ভক্তদের মানসিকতায়ও পরিবর্তনের অনুরোধ সাবেক টাইগার অধিনায়কের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত আক্রমণের বিপক্ষে সুজন চান গঠনমূলক সমালোচনা। এটা যারা করেন সম্পূর্ণ অশিক্ষিত মানুষজনই করেন, যারা ক্রিকেটটাকে হয়তো বা খেলাটা জয় পরাজয়ই বুঝেন, বাট খেলাটাকে বুঝেন না ঠিক মতন, বা একটা ছেলের মানসিকতা বুঝতে পারেন না, একটা ব্যাক সিচুয়েশনকে অ্যানালাইসিস না করে অনেক কথা কমেন্ট করে ফেলেন। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। বিপিএলে উইকেট ভালো থাকলেও ডিপিএল এর উইকেট নিয়ে সন্তুষ্ট নন টাইগাররা। বেশ কয়েকটি ভেন্যুতে যে হারে রান উঠছে তাতে আসরের ভবিষ্যৎ নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন তারা। ডিপিএল এ পারিশ্রমিক ইস্যুকেও বিসিবিকে গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান তাদের। না হলে আসছে সময় মুস্তাফিজের মতো আরও অনেক তারকা ক্রিকেটারই ঢাকা প্রিমিয়ার লিগ থেকে নিজেদের সরিয়ে নিতে পারেন বলেও জানান সংশ্লিষ্টরা। ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল বাংলাদেশ ক্রিকেট অ্যারেনার তথাকথিত সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর, যে লিগকে ধরা হয় বাংলাদেশের ক্রিকেটের আতুরঘর। বছরের পর বছর এই একটা আসরের জন্য চাতক পাখির মতো অপেক্ষা করে থাকেন দেশের ক্রিকেটাররা। লাল সবুজের ক্রিকেটের সঙ্গে জড়িত শত শত ক্রিকেটারের প্রধান রুটি রুজি ধরা হয় এই ডিপিএলকে।
কিন্তু দিনে দিনে এই আসর হারিয়েছে তার রং। আগের বোর্ডের সময় ভুলভাল আম্পায়ারিং, একটা বিশেষ দলকে অতিরিক্ত সুবিধা দেয়া সহ নানা অভিযোগে অভিযুক্ত ছিল ডিপিএল। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর সেরকম সমস্যা না থাকলেও আর্থিকভাবে দুর্বল হয়েছে প্রিমিয়ার লিগ। গত কয়েক আসরের তুলনায় 40% পর্যন্ত পারিশ্রমিক কমিয়ে এবার খেলতে হচ্ছে ক্রিকেটারদের। এবছর এটা মেনে নিলেও এ ধারা অব্যাহত থাকলে ডিপিএল এর উপর থেকে ক্রিকেটাররা আগ্রহ হারিয়ে ফেলবেন বলে শঙ্কা খেলোয়াড়দের। সব প্লেয়ারই অনেক কিছুর পিছনে ইনভেস্ট করে থাকে, ফুড থেকে শুরু করে সাপ্লিমেন্ট থেকে শুরু করে ইভেন এখন একটা ক্রিকেট ব্যাট কিনতে গেলেও দেখা যায় যে $700-800 পড়ে যায়। তো সেই ক্ষেত্রে যদি এই পেমেন্ট ইস্যুটা এইভাবেই কন্টিনিউ থাকে তো দেখা যাচ্ছে যে প্লেয়াররা এই প্রফেশনাল ক্রিকেটের বাইরে অন্য ধরনের ক্রিকেট খেলতে বাধ্য হবে। কম টাকায় চুক্তি করার পরও পারিশ্রমিকের পুরো অর্থ পাওয়া নিয়েও শঙ্কা আছে ক্রিকেটারদের মনে। প্রতিশ্রুত অর্থের কানাকড়িও এখনও পায়নি অনেকেই। বিষয়টি নিয়ে তাই শুরু থেকেই বিসিবির হস্তক্ষেপ আশা করেন অগ্রণী ব্যাংকের এই ক্রিকেটার। সব প্লেয়ার তো সকলেই বিসিবির আন্ডারই, তো বিসিবি যদি দায়িত্ব নেয় কারণ প্লেয়াররা তখন আরও এই পাশে মনোযোগী হবে। তো আমি এবং সব ক্রিকেটাররাই চাইবে যে বিসিবি এটার সাথে কোঅপারেট করুক, প্লেয়ারদের সাথে কোঅপারেট করুক, ক্লাব কর্মকর্তাদের সাথে কোঅপারেট করুক, একটা ভালো ডিসিশন আমাদের সবার জন্য যেন এটা কাম্য হয়। এর বাইরেও একটা বড় সমস্যা এবারের ডিপিএল এর উইকেট। বিপিএল এ দারুণ উইকেট বানিয়ে বাহাবা কুড়িয়েছিল বিসিবি, কিন্তু এক মাসের মধ্যেই দেশের ক্রিকেটের এই মর্যাদার আসরের পিচ নিয়ে কোনো চিন্তা নেই তাদের। রঙিন পোশাকের খেলায় রানটা মুখ্য হলেও প্রিমিয়ার লিগের এবারের আসরে হরদম দলগুলো গুটিয়ে যাচ্ছে 100 রানের আগেই। 150-160টাই হয়ে উঠেছে এখানে জয় পরাজয়ের নির্ধারক। ডিপিএল কে বাঁচাতে চাইলে এই অবস্থা থেকে পরিত্রাণ চান ক্রিকেট সংশ্লিষ্টরা। বিপিএল টি20 খেলাটাই হচ্ছে রানের খেলা, রান না হলে আসলে দর্শকও সেভাবে মজা পায় না। তো অ্যাট এ টাইম যদি এরকম উইকেট কাছাকাছি উইকেটে যদি ডিপিএলে থাকে তো এটা ভালো লাগবে। 50 ওভার ব্যাটসম্যানরা ব্যাটিং করবে, বলাররা চ্যালেঞ্জ ফেস করবে, তো এটা হলে খুব ভালো হয়। কিন্তু এভাবে যদি এত কম রানে দুই টিম যদি অল আউট হয়ে যায় বা এত কম রানে টাফ ক্রিকেট খেলতে হয় তো সেক্ষেত্রে ডিফিকাল্ট দুই টিম মানে উভয় টিমের জন্য খেলাটা এনজয়েবলের থেকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হয়ে যায়। রমজান মাস এবং প্রচণ্ড গরমে ডিপিএল এর এই সূচি নিয়েও নানা মহলে রয়েছে সমালোচনা। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। ঈদের পরেই মাঠে ফিরছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এতদিন পছন্দ মতো পারিশ্রমিক না পাওয়ায় ডিপিএলে অংশ নেননি বলে গুঞ্জন থাকলেও এবার জানা গেল আসল কারণ। আন্তর্জাতিক ক্রিকেট গণমাধ্যম ক্রিকবাজের খবর বলছে ইনজুরিতে ভুগছিলেন মুস্তাফিজ। তার কাঁধের পুরনো ব্যথাটাই ভোগাচ্ছিল তাকে, আর এ কারণে বিসিবির মেডিকেল বিভাগের তত্ত্বাবধানে পিআরপি ইনজেকশন নিয়েছেন ফিস। এটি ক্রিকেটারের নিজের রক্তের প্লাটিলেট দিয়ে তৈরি এক ধরনের ইনজেকশন, যা ক্ষতিগ্রস্ত লিগামেন্ট এবং মাংসপেশির ইনজুরি জনিত সমস্যায় প্রয়োগ করা হয়। এতে রক্তে প্লাটিলেটের সংখ্যা বৃদ্ধি পেয়ে ব্যথা কমাতে সহায়তা করে। আগামী 10 দিন বিশ্রামে থাকবেন কাটার মাস্টার। ঈদের পর ডিপিএল সুপার লিগ থেকে খেলতে পারবেন তিনি। এদিকে এবারের আসরে কোনো দল পাননি মুস্তাফিজ, তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে কোন ক্লাবের হয়ে খেলবেন তিনি। সিসিডিএম জানিয়েছে বিসিবির আইনে কোনো ক্রিকেটার নতুন দল না পেলে আগের মৌসুমে খেলা ক্লাবের পক্ষে মাঠে নামতে পারবেন। সেক্ষেত্রে প্রাইম ব্যাংকের হয়ে সুপার লিগের ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে মুস্তাফিজুর রহমানের। আগামী রোববার শুটিং, বক্সিং সহ আরও 6টি ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণা করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আর 20 থেকে 25 দিনের মধ্যে ঘোষণা করা হবে বাকি ফেডারেশনগুলোর কমিটি। নগর ভবনে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে 3 ঘন্টার ম্যারাথন বৈঠক শেষে জানিয়েছেন ক্রীড়াঙ্গন সংস্কারের জন্য গঠিত সার্চ কমিটি। কমিটিতে প্রাধান্য দেওয়া হয়েছে জাতীয় পুরস্কার প্রাপ্ত ক্রীড়া ব্যক্তিত্ব, সংগঠক ও ফেডারেশনকে পৃষ্ঠপোষকতা করতে পারবেন এমন ব্যক্তিদের। নগর ভবনে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে ক্রীড়াঙ্গনের সার্চ কমিটির রুদ্ধদ্বার 3 ঘন্টার বৈঠক। ক্রীড়াঙ্গনের সংস্কারে গঠিত 5 সদস্যের কমিটির 4 জন ছিলেন বৈঠকে। ছাত্র জনতার জুলাই বিপ্লবের পর দেশের ঝিমিয়ে পড়া ফেডারেশনগুলোকে গতিশীল করতে সার্চ কমিটি গঠন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তবে দীর্ঘ 7 মাস পেরিয়ে গেলেও সার্চ কমিটির তত্ত্বাবধানে 53 ফেডারেশনের মধ্যে মাত্র 16টির অ্যাডহক কমিটি দিয়েছে মন্ত্রণালয়। ম্যারাথন এই সংস্কারে আগামী রোববার আরও 6 ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণা করবে মন্ত্রণালয়। রোববার দিন অফিস খোলার সাথে সাথে আমরা আপনাদেরকে নতুন 6টা ফেডারেশনের প্রজ্ঞাপন দিতে পারবো। তো এই ফেডারেশনগুলো হলো বক্সিং, রেসলিং,
জুডো, তারপর উশু, শুটিং, দেন রাগবি। নতুন কমিটি না হওয়ায় স্থবির হয়ে আছে অনেক ফেডারেশনের কার্যক্রম। তাদের সচল করতে আগামী 20 থেকে 25 দিনের মধ্যে বাকি ফেডারেশনগুলোর অ্যাডহক কমিটি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সার্চ কমিটি, যেখানে প্রাধান্য দেওয়া হবে জাতীয় পুরস্কার প্রাপ্ত ক্রীড়া ব্যক্তিত্ব, সংগঠক ও ফেডারেশনকে পৃষ্ঠপোষক করতে পারবে এমন ব্যক্তিদের। 20-25 দিন একটা ব্র্যাকেট টাইম আমি দিলাম, বাট এটা যে একদম 20 দিনই হবে বা 18 দিনই হবে তেমনটা না, আনুমানিক একটা সময় দিলাম। প্রায়োরিটি বলতে ফার্স্ট হচ্ছে পৃষ্ঠপোষক, খেলোয়াড়, পদকপ্রাপ্ত এবং যারা জাতীয় পর্যায়ে কিছু পদক পেয়েছেন বা জাতীয় অ্যাওয়ার্ড পেয়েছেন তাদেরকেও বিবেচনায় নেওয়া হয়েছে। অ্যাডহক কমিটি বাছাই করা ছাড়া প্রতিটি ফেডারেশনের গঠনতন্ত্র ও সংস্কারের কাজ ন্যস্ত হয়েছে সার্চ কমিটির ওপর, যার জন্য নিজেদের কার্যক্রম ধীর গতিতে এগুচ্ছে বলে জানায় অ্যাডহক কমিটি। 53টা ফেডারেশনে আনুমানিক 1000 মানুষকে আমাদেরকে নির্বাচন করতে হচ্ছে এবং অনেকগুলা শর্ত মেনে তারপরে তাদেরকে নির্বাচন করতে হচ্ছে এবং এই জায়গাটায় অনেক সময় দিতে হচ্ছে আমাদের। এবং পাশাপাশি এটাও জানেন আপনারা যে আমাদের এই পুরা ক্রীড়া জগতের যত আইন, ফেডারেশনের কনস্টিটিউশন, এগুলো নিয়েও আমরা কাজ করছি। কাজের ভলিউমটা কিন্তু অনেক বড়, যতটুকু তাড়াহুড়া করা যাচ্ছে, চিন্তা করা যায়, আসলে ওইভাবে করা সম্ভব না। এটা অনেক সময় নিয়ে করতে হচ্ছে। সার্চ কমিটির সঙ্গে বৈঠকের পর গণমাধ্যমে কথা না বলেও স্বচ্ছ ও বিতর্কিত মুক্ত অ্যাডহক কমিটি গঠনের তাগিদ দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফির শুরু থেকে শেষ পর্যন্ত ভারত দল জন্ম দিয়েছে একের পর এক বিতর্ক, তবে সফলভাবে টুর্নামেন্ট শেষ করায় পিসিবিকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রধান নির্বাহী জিওফ এলার্ডাইস কৃতজ্ঞতা জানান আমিরাত ক্রিকেট বোর্ডের প্রতিও। 1996 সালের পর প্রথমবারের মতো আইসিসির কোনো ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে পাকিস্তানে। লম্বা সময় পর টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পেয়ে তা হেলায় হারাতে চায়নি পিসিবি। তাই টুর্নামেন্টের শুরু থেকে হারানো মর্যাদা ফিরে পেতে পরিকল্পনা সাজায় পাকিস্তান। নিরাপত্তা নিয়ে বেশ কঠোর অবস্থানে ছিল তারা। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বেশ সিরিয়াস থাকলেও পুরোটা আসর জুড়েই ছিল বিতর্ক। ভারত পাকিস্তান দ্বন্দ্বে টুর্নামেন্টের ভাগ্য গড়ায় হাইব্রিড মডেলে। এরপর ভারতের সুবিধা পাওয়া নিয়ে শুরু হয় সমালোচনা, যেখানে প্রতিটি দল লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডি ঘুরে ঘুরে ম্যাচ খেলে ক্লান্ত, সেখানে ভারত একই মাঠে খেলেছে সব ম্যাচ। দুবাইয়ে বাংলাদেশ ভারত ম্যাচ চলাকালীন স্ক্রিনে চ্যাম্পিয়ন্স ট্রফির লোগোর নিচে ছিল না পাকিস্তানের নাম। এছাড়া পাকিস্তানের মাটিতে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের ম্যাচে বেজে ওঠে ভারতের জাতীয় সঙ্গীত। এখানেই শেষ নয়, ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও নতুন করে সমালোচনা জন্ম দেয় আইসিসি। মঞ্চে ডাকা হয়নি আয়োজক দেশের কোনো প্রতিনিধিকে। ফাইনালে পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি না থাকলেও ছিলেন বোর্ডের সিইও, তবে তাকে উপেক্ষা করে আরও এক সমালোচনার জন্ম দেয় আইসিসি। এত বিতর্কের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা নেমেছে। টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়ন্স ট্রফিকে সফল বলছেন আইসিসির প্রধান নির্বাহী। কৃতজ্ঞতা জানান আয়োজক পিসিবিকে। সফলভাবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনের জন্য আমরা পিসিবিকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাতে চাই। 1996 সালের পর এই প্রথম পাকিস্তানে কোনো আইসিসি ইভেন্ট অনুষ্ঠিত হলো। পিসিবির জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট ছিল, যারা স্টেডিয়াম সংস্কার থেকে পিচ তৈরি, ম্যাচ আয়োজন এবং বিদেশি অতিথিদের অভ্যর্থনার দায়িত্বে ছিলেন। প্রত্যেককে শুভেচ্ছা ও ধন্যবাদ। আমিরাত ক্রিকেট বোর্ডকেও ধন্যবাদ জানাতে চাই দুবাইতে 5টি ম্যাচ আয়োজনের জন্য। আইসিসির এমন বার্তায় অবশ্য আশার আলোক দেখছে পিসিবি। আগামীতেও নিজেদের মাটিতে আইসিসির ইভেন্ট আয়োজনে এবারের অভিজ্ঞতা কাজে আসবে বলেই আশা পিসিবির। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। অভ্যন্তরীণ দ্বন্দ্ব পিছিয়ে দিচ্ছে পাকিস্তানের ক্রিকেটকে। দেশটির ক্রিকেটাররা নিজেরাই নিজেদের সর্বনাশ করছে। পিসিবি একটা জঙ্গল। চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতার পর পাক বোর্ডের সমালোচনা করে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন দেশটির সাবেক কোচ ও টিম ডিরেক্টর মিকি আর্থার। পাকিস্তানের সাবেক 2 কোচ হিসেবে গ্যারি কার্স্টেড ও জেসন গিলস্পির সঠিক মূল্যায়ন করেনি বলেও অভিযোগ করেন আর্থার। বিদেশি কোচদের ডেকে এনে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র খেলায় লিপ্ত হয় সাবেকরা, আর এ কারণে যোগ্য ক্রিকেটার থাকার পরেও সাফল্য আসছে না পাকিস্তানের ক্রিকেটে।
নানা নাটকের চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হয়েও রয়ে গেছে রেশ। বাজে পারফরমেন্সের খেসারত দিয়ে গ্রুপ পর্বের 3 ম্যাচের 2টিতে ভরাডুবি, আর বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে শেষ হয় স্বাগতিক পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান। এমন বাজে পারফরমেন্সের পর ম্যান ইন গ্রিনকে সমালোচনায় জর্জরিত করেছেন দেশটির সাবেক ক্রিকেটাররা। পাকিস্তানের ক্রিকেট এখন আইসিইউতে, এমন কঠিন কথা বলতেও ছাড় দেননি আফ্রিদিরা। ধারাবাহিক ব্যর্থতার পর দলের অন্তর্বর্তীকালীন কোচ আকিব জাভেদ ঘন ঘন কোচ পরিবর্তন ও নির্বাচক পরিবর্তনকে বাজে পারফরমেন্সের পেছনে কারণ হিসেবে দাঁড় করিয়ে দায় এড়াতে চেয়েছেন। গণমাধ্যমে আকিবের এমন কথার পর এবার মুখ খুলেছেন দেশটির সাবেক কোচ ও সাবেক টিম ডিরেক্টর মিকি আর্থার। পাকিস্তানের ক্রিকেটকে ধ্বংসের জন্য পিসিবিকে দায়ী করে তাদের কাঠগড়ায় তুলেছেন তিনি। ক্রিকেটাররা নিজেদের মাঝে কাদা ছোড়াছুড়ির পাশাপাশি বিদেশি কোচদের নিয়ে ষড়যন্ত্র করে বলে দাবি করেছেন আর্থার। পাকিস্তানের ক্রিকেট একটা জঙ্গল। তাদের ভালো কয়েকজন কোচ ছিল যারা এগিয়ে নিতে পারত, কিন্তু তাদের না রেখে উল্টো অবমূল্যায়ন করেছে পিসিবি। গ্যারিও জেসন অসাধারণ কোচ, কিন্তু তাদের যোগ্যতার মূল্যায়ন করেনি তারা। ওদের জন্য খারাপ লাগছে আমার। এটা পাকিস্তানের ক্রিকেটের জন্য বড় ক্ষতি। পাকিস্তানের ক্রিকেটে প্রতিভাবান ক্রিকেটার অনেক, ওদের সামর্থ্য আছে ভালো করার, কিন্তু ওরা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারছে সবসময়। গত বছর এপ্রিলে 2 বছরের চুক্তিতে গিলেস্পিকে টেস্ট দলের কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল পিসিবি, কিন্তু দলের বাজে পারফরমেন্স ও অভ্যন্তরীণ কোন্দলে 8 মাসও টিকতে পারেননি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের আগে গত ডিসেম্বরে দায়িত্ব ছেড়ে দেন তিনি। ভারতকে 2011 সালে বিশ্বকাপ উপহার দেয়া কোচ গ্যারি কার্স্টেনকেও গিলেস্পির সঙ্গে একই সময় পাকিস্তানের সাদা বলের ক্রিকেটে কোচ করা হয়েছিল, কিন্তু টিকতে না পেরে গিলেস্পির আগেই সরে দাঁড়ান তিনিও। পারভিন আক্তার, সময় সংবাদ। শেষ পর্যন্ত নিষিদ্ধই হলেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। আইপিএল এর আসন্ন মৌসুমে দিল্লি ক্যাপিটালস থেকে নাম প্রত্যাহার করায় আগামী 2 মৌসুম তাকে নিষিদ্ধ করেছে বিসিসিআই, যার ফলে আগামী 2 মৌসুম প্লেয়ার অকশনে নাম নিবন্ধন করতে পারবেন না 26 বছর বয়সী ব্যাটসম্যান। যে সিদ্ধান্ত ইতিমধ্যেই সংশ্লিষ্ট ক্রিকেটার ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছে ভারতীয় বোর্ড। বিসিসিআই আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছিল, দল পাওয়ার পর আইপিএল থেকে নাম প্রত্যাহার করলেই পড়তে হবে নিষেধাজ্ঞার খড়গে। তারপরও হ্যারি ব্রুক কঠিন পথটাই বেছে নেন। 6 কোটি 25 লাখ ভারতীয় রুপিতে ইংলিশ ব্যাটসম্যানকে দিল্লি ক্যাপিটালস দলে নিলেও কদিন আগে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে ব্রুক জানান এবারের আইপিএলে তিনি খেলছেন না। এরপরই শুরু হয় আলোচনা, তবে কি হার্ড হিটিং ব্যাটসম্যানকে নিষিদ্ধ করবে আইপিএল কর্তৃপক্ষ? শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হলো। বেশ কিছু ভারতীয় গণমাধ্যম জানিয়েছে আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করায় 2 মৌসুমের জন্য হ্যারি ব্রুককে আইপিএলে নিষিদ্ধ করেছে বিসিসিআই, যা নিশ্চিত করেছেন বোর্ডের একজন শীর্ষ কর্মকর্তা। গত বছর আইপিএল নিলামে নাম নিবন্ধনের আগে প্রতিটি খেলোয়াড়কে জানানো নিয়ম অনুযায়ী বিসিসিআই 2 বছরের জন্য নিষিদ্ধ করার বিষয়ে ইসিবি ও হ্যারি ব্রুকের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে। এটি বোর্ড কর্তৃক নির্ধারিত একটি নীতি এবং প্রতিটি খেলোয়াড়কে এটি মেনে চলতে হবে। নিষেধাজ্ঞার জন্য আগামী 2 মৌসুম আইপিএল এর নিলামে নাম নিবন্ধন করতে পারবেন না ব্রুক। এর আগে আইপিএল এর গত আসরেও তাকে দলে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। সেবার দাদির মৃত্যুর কারণে নিজের নাম সরিয়ে নেন ব্রুক, আর এবার দেখান ব্যক্তিগত কারণ। মূলত বিদেশি অনেক ক্রিকেটারই নিলাম থেকে দল পাওয়ার পরও শেষ মুহূর্তে ব্যক্তিগত কারণে আইপিএলে খেলেননি। ব্রুকের স্বদেশী জেসন রয় ও অ্যালেক্স হেলসও অতীতে এমন কাজ করেছেন। এ ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় তার কারণেই আসন্ন আইপিএল থেকে কঠোর আইন প্রয়োগ করে বিসিসিআই, যার প্রথম বলি হলেন হ্যারি ব্রুক। 2023-এর আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএলে অভিষেক হয় হ্যারি ব্রুকের। 13 কোটি 25 লাখ রুপিতে তিনি যোগ দেন অরেঞ্জ আর্মিদের দলে। প্রথম আসরে 11 ম্যাচে 1 সেঞ্চুরিতে মাত্র 190 রান করায় ব্রুককে ছেড়ে দেয় সানরাইজার্স। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। ইউরোপা লিগের শীর্ষ 16-র ফিরতি লেগে রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের সামনে স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদ প্রথম লেগে ড্র করায় কোয়ার্টার ফাইনালে যেতে চাইলে ওল্ড ট্র্যাফোর্ডে জয়ের বিকল্প নেই রেড ডেভিলদের সামনে। ম্যাচ শুরু হবে রাত 2টায়। শীর্ষ 16-র আরেক ম্যাচে একই সময় টটেনহ্যাম হটস্পারের মুখোমুখি হবে নেদারল্যান্ডসের ক্লাব এজেড আলকমারের। রিয়াল সোসিয়েদাদ ম্যাচের আগে ওল্ড ট্রাফোর্ডে অস্থিরতা। সবশেষ লিগ ম্যাচে আর্সেনালের বিপক্ষে 1-1 গোলের ড্র। ইউরোপা লিগেও একই হাল। সোসিয়েদাদের মাঠে জিরগজির কল্যাণে 1-1 গোলে প্রথম লেগে ড্র করে আসে ম্যানচেস্টার ইউনাইটেড। শীর্ষ 16-র প্রথম পর্ব সমতায় শেষ হয়। ওল্ড ট্রাফোর্ডে জয়ের বিকল্প নেই রেড ডেভিলদের।
গভীর সমুদ্রে দিশেহারা আমরিমের ছাত্ররা কি পারবে স্প্যানিশ বাধা পেরিয়ে সেমিফাইনালে দলকে তুলতে? রিয়াল সোসিয়েদাদের অবস্থাও খুব একটা ভালো নয়। শেষ ম্যাচে লা লিগায় তারা হেরেছে সেভিয়ার কাছে, তাই কিছুটা হলেও আশার আলো দেখছেন সমর্থকরা। কোয়ার্টার ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে নিজেদের কন্ডিশনে জয় পেতেই হবে ইউনাইটেডকে। কঠিন সময়ে স্বস্তির খবর হয়ে এসেছে অনুশীলনে মাঝ মাঠের দুই নির্ভরতার প্রতীক মেসন মাউন্ট ও ম্যানুয়েল উগার্তের ফেরা। যদিও দুই ইংলিশ তারকাকে এ ম্যাচে মাঠে নামাবেন না আমরিম। আর্সেনালের বিপক্ষে ম্যাচে পায়ের ইনজুরিতে পড়েন লেনি ইরো। আগে থেকেই হ্যামস্ট্রিং সমস্যায় আছেন হ্যারি ম্যাগুয়েরো। এছাড়াও ইউনাইটেডের ইনজুরির লম্বা তালিকায় আছে কোবি মাইনো, লিসান্ড্রো মার্তিনেজ, আমাদ দিয়ালো, লুক শ, জনি ইভান্সের মতো তারকাদের নাম। শুরুর একাদশে ওনানা, ডি লিট, মাজারুই, ফার্নান্দেজ, দিয়াগো দালোত, গার্নাচো ও হয়লুন্ডের থাকা প্রায় নিশ্চিত। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে সমৃদ্ধ পরিসংখ্যান আছে ইউনাইটেডের। দু দলের এখন পর্যন্ত খেলা 7 ম্যাচের মধ্যে 3 জয় আছে রেড ডেভিলদের, 1টি ম্যাচ জিতেছে সোসিয়েদাদ। শীর্ষ 16-র আরেক ম্যাচে নেদারল্যান্ডসের ক্লাব এজেড আলকমারের মুখোমুখি হবে টটেনহ্যাম হটস্পার। প্রথম লেগে ডাচ ক্লাবটির কাছে 1-0 গোলে হেরে যাওয়ায় চাপে আছে স্পার। শীর্ষ 8-এর টিকিট নিশ্চিত করতে চাইলে টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে বড় জয় পেতেই হবে স্বাগতিকদের। ইপিএলে 28 ম্যাচে 10 জয়ে 13তম স্থানে আছে টটেনহ্যাম। ইউরোপা লিগের আশা বাঁচিয়ে রাখবে স্পার, এমনটাই আশা সমর্থকদের। এদিকে উয়েফা কনফারেন্স লিগের শীর্ষ 16-র ফিরতি লেগে কোপেনহেগেনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত চেলসি। প্রথম লেগে জেমস ও ফার্নান্দেসের গোলে ডেনমার্কের ক্লাবটিকে হারিয়েছিল ব্লুজ। স্ট্যামফোর্ড ব্রিজে সে ধারা ধরে রেখে শীর্ষ 8-এ চোখ চেলসির। পারভিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মাঠ থেকে বিদায় নিতে না পারায় বিসিবি নয় ক্রিকেটারদেরই দায় দেখছেন সুজন। পর্যাপ্ত সুযোগ পেলে দুই সিনিয়রের বিকল্প পাওয়া সম্ভব, খেলোয়াড়দের ব্যক্তিগত আক্রমণ না করার আহ্বান। এবং রোববার শুটিং, বক্সিং সহ 6 ফেডারেশনের অ্যাডহক কমিটি দেবে মন্ত্রণালয়। প্রাধান্য দেওয়া হয়েছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া ব্যক্তিত্ব সংগঠকদের। এই ছিল খেলার সময় এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।